কি ভয়ঙ্কর মায়া তোর। লিখেছেন আরিফা তাসনিম তামু। পর্ব সংখ্যা ২১। বিষাদময় এক কালো রাত পার হয়ে একটু একটু করে ভোরের আলো ফুটেছে। ভোরের পাখিদের কিচিরমিচির শব্দ হচ্ছে। বাইরের আলো ফুটলেও নেওয়াজ বাড়িটা অন্ধকারে ছোঁয়া। নিস্তব্ধ পুরো বাড়ি। বাইরে থেকে যে কেউ দেখলে হয়তো ভাববে এই বাড়ির সদস্যরা আজকে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, অথচ গোটা একটা রাত নেওয়াজ বাড়ির কেউই দু চোখের পাতা এক করেনি। ঘুম পাগল ফিহাও ঘুমাতে পারেনি। ফিহার মনে যতই অহংকার হিংসা থাকুক না কেন, ইয়ানাকে বড় বোন হিসেবে সম্মান করে ও ভালোবাসে। ইয়ানার জন্য ফিহাও কষ্ট হচ্ছে, সেও কেঁদেছে। আতিয়া নেওয়াজ বাদে পুরো একটা রাত সবার কেটে গেল ড্রয়িং রুমে। আজ আর কিচেন রুমে নাস্তা বানানো তাড়া নেই গৃহিণীদের। বড়দের কারো অফিস করার, হসপিটাল, ছোটদের কলেজ, ভার্সিটি, কারো কোথাও যাওয়ার তাড়া নেই। আদ্র মাথা নিচু করে বসে আছে, চোখ দুটো টকটকে লাল, মুখটা ফ্যাকাশে। মনে মনে আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছে তার বোনটাকে যেন সুস্থভাবে পেয়ে যায়। রৌদ্রের কথা বারবার মনে পড়ছে। তার মনে হচ্ছে এই মুহূর্তে রৌদ্র থাকলে কোনো না কোনো উপায়ে তার বোনকে খুঁজতে সাহায্য করত। কাল থেকে হাজারটা কল দিয়েছে সে রৌদ্রকে, ওপাশ থেকে বারবার বন্ধ বলেছে। আন্দ্রের সবকিছুই শূন্য শূন্য লাগছে। বোনটা তার খুব আদরের। পরপর দুটা গাড়ি এসে থামে নেওয়াজ বাড়ির সামনে। একটা থেকে বের হয় পুলিশ, আরেকটা থেকে সাদা কাপড়ের মোড়ানো একটা দেহ। এখন ভোর ৬টা বাজে। সবাই আবার খোঁজার জন্য বের হতে নিচ্ছিল, এমন সময় বাড়িতে পুলিশ দেখে সবাই দাঁড়িয়ে পড়ে। সবাই ভেবেছে পুলিশ হয়তো কোনো খোঁজ পেয়েছে, কিন্তু পুলিশ অফিসারের পেছনে দুজন লোককে সাদা কাপড় পেঁচানো মানুষের দেহের মতো কিছু একটা নিয়ে আসতে দেখে সবাই থমকে যায়। লোক দুইটা দেহটা এনে নেওয়াজ বাড়ির ড্রয়িং রুমের মাঝখানে রাখা হয়। সবাই কৌতূহল নিয়ে দেহটার দিকে তাকিয়ে আছে। কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। সবাই হয়তো কিছু সময়ের জন্য ভুলে বসেছে যে ইনায়া নিখোঁজ। পুলিশ অফিসার আদ্রের সামনে গিয়ে দাঁড়ায়। আদ্র দেহটার দিকে ভ্রু কুঁচকে চেয়েছিল। অফিসারকে নিজের সামনে এসে দাঁড়াতে দেখে দেহটা থেকে চোখ সরিয়ে অফিসারের দিকে তাকায়। পুলিশ অফিসার আদ্রের দিকে চেয়ে বলে ওঠে, সরি মিস্টার আদ্র, আমরা আপনার জীবিত অবস্থায় আমরা আপনার বোনকে জীবিত অবস্থায় খুঁজে পাইনি। ভোর ৫টায় জঙ্গলে একটা পুকুরে ভেসে ওঠা আপনার বোনের মৃতদেহ আমরা উদ্ধার করি। পুরো নেওয়াজ বাড়িতে যেন বাজ পড়ে। পুরো বাড়ি থমকে যায়, নিস্তব্ধতা বিরাজমান। আজিজ নেওয়াজ কাল থেকে নিজেকে ধরে রাখতে পারলেও আজ এই মুহূর্তে আর পারল না। ঢলে পড়তে নিলে ফাইজ বড় আব্বু বলে চিৎকার করে দৌড়ে এসে ধরে। সবাই ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, তবে আদ্র ধীরস্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি এখনো সাদা কাপড়ে মোড়ানো দেহটায় সীমাবদ্ধ। মিস্টার আদ্র, আমার মনে হচ্ছে কেউ আপনার বোনকে হত্যা করেছে। আপনি ওনার ফেসটা দেখলেই বুঝতে পারবেন। চেহারাটা একদমই বোঝা যাচ্ছে না। আপনি একবার দেখে নিন। ওনার লাশটা আমরা সাথে করে নিয়ে যাব, প্লিজ তাড়াতাড়ি করুন, আমাদের আরো কাজ আছে। আদ্র মুখে কিছু বলল না, ধীরে ধীরে বসে লাশটার পাশে। তার বুকটা ফেটে যাচ্ছে, চোখটা হঠাৎ ছলছল করে উঠল। আদ্র ধীর আদ্র ধীরে ধীরে কাঁপা কাঁপা ডান হাতটা বাড়িয়ে যেই না মুখ থেকে কাপড়টা সরাতে যাবে, রৌদ্রের কথায় থেমে যায় আদ্র। কি হচ্ছে এখানে আদ্র? এত পুলিশ কেন? রৌদ্রের কণ্ঠস্বর পেয়ে সবাই দরজার দিকে তাকাতেই থমকে যায়। আদ্র একবার দরজার দিকে চায় তো একবার লাশটার দিকে। এলোমেলো চুলে ফ্যাকাশে মুখ, গায়ে ধুলোবালি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে রৌদ্র। তার কোলে সাদা ড্রেস পরা ইয়ানার নিথর দেহখানা। আহি সবার আগে দৌড়ে ভাইয়ের কাছে যায়। ভাইয়ের কোলে ইয়ানাকে দেখে ঝরঝর করে কেঁদে দেয়। ভাইয়া, ইনা আপুরি, ইনা আপুই।
কি হয়েছে? চোখ বন্ধ করে আছে কেন জানো? পুলিশ ওই লাশটা নিয়ে এসে বলছে ওটা নাকি ইনা আপু। রৌদ্র এবার বুঝলো এত পুলিশ কেন এখানে। সবাই এবার রৌদ্রকে ঘিরে ধরে এটা ওটা প্রশ্ন করছে। তবে আদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি রৌদ্রের ক্লান্ত মুখের দিকে আর বোনের নিথর দেহের দিকে। পুলিশ অফিসার নিজের লোকদেরকে ইশারা দিল লাশটা নিয়ে যেতে। উনিও চলে গেলেন। যাওয়ার আগে আদ্রকে বলল থানায় গিয়ে দেখা করে আসতে, এখানে হয়তো কিছু মিস্টেক হয়েছে। আদ্র নীরবে সম্মতি দিল। এইদিকে সবাই রৌদ্রকে জিজ্ঞাসা করছে বারবার ইয়ানার কি হয়েছে, কোথায় ছিল, রৌদ্র কোথায় পেল ইয়ানাকে। রৌদ্রকেও রুমে নিয়ে যা, আমি ডাক্তারকে কল দিচ্ছি। রৌদ্র শুধু একবার আদ্রের দিকে চেয়ে যেতে যেতে বলল মহিলা ডাক্তারকে আসতে বল। রুমে এনে রৌদ্র ইয়ানাকে শুইয়ে দিল। তাকালো ইয়ানার দিকে, গালে গলায় বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ, কামড়ের দাগ। রৌদ্র চোখ সরিয়ে চোখ বুজে নিল। কাঁথা নিয়ে ইয়ানার শরীরটা ঢেকে দিল। এর কিছুক্ষণ পর একে একে সবাই এসে হাজির। ইয়ানার শরীরে এত দাগ দেখে সবাই রৌদ্রের দিকে তাকালো, আদ্র নিজেও। রৌদ্র একবার আদ্রের দিকে চেয়ে চোখ বুজে মাথা নাড়িয়ে কিছু বুঝালো, তারপর চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। ডাক্তার এসে ইয়ানাকে দেখে গেল, শরীরে ক্ষতগুলো দেখলো, যা বলার আদ্রের সাথে বলেছে। আদ্র সবাইকে বলেছে রৌদ্রকে কেউ যেন কোনো প্রশ্ন না করে, ইয়ানার জ্ঞান ফিরলে ওর থেকে জেনে নিবে। আতিয়া নেওয়াজের ঘুম ভাঙার পর মেয়েকে সামনে দেখেও শান্ত হতে পারেননি। মেয়ের এই অবস্থা দেখে প্রায় আধা ঘন্টার মতো পানির নিচে দাঁড়িয়ে চোখ বুজে আছে রৌদ্র। না তো চোখ ছল না তো চোখ খুলছে, না তো পানির নিচ থেকে সরছে। তার চোখে ভাসছে কালকের ঘটনা। নিজের মনকে থামাতে না পেরে সব কাজ ফেলে গাড়ি নিয়ে বের হয় রৌদ্র। কিন্তু মাঝ রাস্তা এসে গাড়িটা নষ্ট হয়ে যায়। বাইরে তখন ঝড় হচ্ছে, বৃষ্টি আর বৃষ্টি। গাড়িটা নষ্ট হয়েছে তো হয়েইছে, একবারে শুনশান রাস্তা হয়েছে, চারপাশ গাছ আর গাছ, এক পাশে ঘন জঙ্গল। রৌদ্র গাড়িতে বসে কিছুক্ষণ অপেক্ষা করে, বৃষ্টি থামলে গাড়ি থেকে নামে। আশেপাশে কাউকে পায় কিনা একটু সাহায্যের জন্য। মোবাইলও নেই তার কাছে। কিছুটা বিরক্ত হলো রৌদ্র। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই একটা 11-12 বছরের বাচ্চা ছেলে জঙ্গল থেকে দৌড়ে বের হয়ে এসে দাঁড়ালো রৌদ্রের সামনে। রৌদ্র ভ্রু রৌদ্র ভ্রু কুঁচকে চেয়ে আছে। ছেলেটা অনবরত হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলে ভাইয়া প্লিজ একটু সাহায্য করুন আমাকে। কেন, কি হয়েছে তোমার? আমার সাথে একটু চলুন ওই জঙ্গলে। ওইখানে কিছু লোক একটা আপুকে টেনে নিয়ে একটা ঘরে ঢুকিয়ে ফেলেছে। আপুটা বারবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ছেলেটার কথায় রৌদ্র যাবে কি যাবে না ভেবে পাচ্ছে না। আবার ভাবে না গেলে অন্যায় হবে, ঘরে তারও মা বোন আছে। আর যদি তার কেউ বিপদে পড়তো। রৌদ্র আর দেরি না করে ছেলেটার পেছন পেছন যায়। ছেলেটা একটা ছোট কুঁড়ে ঘর দেখিয়ে দেয়। আশেপাশে আর কোনো ঘর নেই। ভেতর থেকে গঙ্গানির শব্দ ভেসে আসছে। ভাইয়া আপনি যান, সাবধানে যাবেন, ওরা খারাপ লোক, কিছু থাকতে পারে। আমি গেলাম বাড়িতে, আমার অসুস্থ মা আছে, আবার বৃষ্টি নামতে পারে। বলেই ছেলেটা দৌড়ে চলে গেল। রৌদ্রকে কিছু বলার সুযোগ দিল না। রৌদ্র বাড়িটার দিকে তাকালো, তার বুকটা কেন যেন জ্বালা করছে অনেক। কেন এমন হচ্ছে? ঘর থেকে এখনো শব্দ আসছে। রৌদ্র আর দেরি করলো না, দ্রুত হেঁটে দরজার সামনে দাঁড়ায়। একটা পুরো একটা একটা ফুটা দেখা যায়, সেটা দিয়ে রৌদ্র দেখার চেষ্টা করে ভেতরে কি হচ্ছে। যা দেখলো তাতেই মাথার রক্ত উঠে গেল। চারজন ছেলে মিলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছে। মেয়েটাকে ভালো মতো দেখা যাচ্ছে না। রৌদ্র আর দেরি করলো না, লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকে গেল। দরজার খোলার আওয়াজে ছেলেগুলো পেছনে ফিরে তাকায়। রৌদ্র কোনো দিকে না তাকিয়ে এক একটাকে ইচ্ছে মতো পেটাতে থাকে। সবগুলো আধমরা হয়ে নিচে পড়ে গেল। আর পেছন ফিরে মেয়েটার দিকে তাকাতেই তার দুনিয়া ঘুরে যায়। নিভু নিভু চোখে ইয়ানা তার দিকে তাকিয়ে আছে, ঠোঁট নাড়িয়ে কিছু বলছে। ইয়ানার শরীরের দিকে তাকাতেই রৌদ্রের বুকটা মোচড় দিয়ে ওঠে। দ্রুত এসে গায়ের শার্টটা খুলে ইয়ানার কাছে গিয়ে ওর গায়ে পেঁচিয়ে দিয়ে বলে, এই বেয়াদব মেয়ে, তুমি এখানে কিভাবে এলে?
ইয়ানা কিছু না বলেই রৌদ্র জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দেয়। প্রথমবার কোনো নারীকে নিজের এতটা কাছে আসতে দেখে রৌদ্রের গলা শুকিয়ে আসে। এর আগে ইয়ানা তার এত কাছে আসেনি কখনো। যতবার এসেছে ঝগড়া করতে, তখন রৌদ্র অতটা ফিল করেনি। তবে আজ হঠাৎ ইয়ানার ঢলে পড়ে রৌদ্রের দিকে। রৌদ্র মুখটা সামনে এনে দেখে জ্ঞান হারিয়েছে। মেয়েটার শরীরটাও ভিজে জুবুথুবু হয়ে আছে। রৌদ্র কোলে তুলে নিয়ে হাঁটা দিল। যাওয়ার আগে ছেলেগুলোর দিকে চেয়ে হুংকার দিল, আজ যাচ্ছি, তবে কথা দিচ্ছি দুনিয়ার যে প্রান্তেই থাকিস না কেন, আমি রৌদ্র তোদের খুঁজে বের করে একটা একটার কলিজা ছিঁড়ে নেব। বলেই রৌদ্র বড় বড় পা ফেলে বের হয়ে গেল। গাড়িতে এনে রৌদ্র ইয়ানাকে পেছন সিটে শুইয়ে দিল। পানি এনে পানির ছিটা দিয়ে হালকা গালে থাপ্পড় দিয়ে ডাকে, এই ইয়ানা, চোখ খুলো, তাকাও। এই প্রথম রৌদ্র ইয়ানার নাম ধরে ডাকলো, তবে আফসোস, ইয়ানা শুনলো না। ইয়ানার অবস্থা খারাপ। রৌদ্র কি করবে বুঝে পাচ্ছে না। ফোনটাও সাথে নেই, গাড়িটাও নষ্ট, রাস্তা দিয়ে কোনো গাড়িও যাচ্ছে না। রৌদ্র গাড়ি থেকে বের হতে একজন লোককে এইদিকে আসতে দেখে রৌদ্র সাহায্য চায় তার কাছে। লোকটা কেমন করে তাকায় রৌদ্রের দিকে। গায়ে শার্ট নেই, একটা স্যান্টো গেঞ্জি গায়ে জড়ানো। রৌদ্র কিভাবে বুঝলো কিছু? রৌদ্র হয়তো বুঝলো কিছু, পুরো ঘটনা বলে। ঝড় শুরু হচ্ছে ইতোমধ্যে আবার। ঝড় আসছে এই রাস্তায়, গাড়ি পাবে না এখন আর। সামনে আমার বাড়ি, মেয়েটাকে নিয়ে এসো। আজকে রাতটা থেকে যাও, সন্ধ্যা নেমে আসছে। এটা শহর না, জঙ্গলি এলাকা, আরো বিপদে পড়তে পারো। রৌদ্র মেনে নিল। ভাবলো লোকটার বাড়িতে গিয়ে ফোন নিয়ে আদ্রকে জানাবে। ইয়ানার অবস্থাও খারাপ, এভাবে রাখা যায়? লোকটার সাথে রৌদ্র ইয়ানাকে কোলে নিয়ে আসছে। ছোটখাটো টিনের 2 রুমের একটা ঘর। লোকটা এসে ওনার স্ত্রীকে ডাকতে দরজা খুলে দিল। লোকটা বলল রৌদ্রের পাশের রুমে নিয়ে যেতে, আর কি কি লাগে দেখতে। মহিলা রৌদ্রের দিকে একবার চেয়ে স্বামীর কথা মতো তাই করে। মাগরিবের পর ইয়ানার জ্ঞান ফিরে কান্নাকাটি শুরু করে দেয়। বারবার নিজেকে গুটিয়ে নিচ্ছে। রোজের কথাও শুনছে, তার থেকে দূরে দূরে থাকছে, আবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এসব দেখে লোকটার স্ত্রী সন্দেহ হয়। ওনার স্বামীকে গিয়ে বলে, মেয়েটার অবস্থা দেখেছো কেমন? আমার সন্দেহ হচ্ছে, তুমি কিছু করো। লোকটা দেখছি লোকটা দেখছি বলে চলে যায়। 10 মিনিট পর লোকটা একটা টুপি পরা দাড়িওয়ালা লোক নিয়ে রৌদ্রের রুমে যায়। রৌদ্র লোকটাকে দেখে ভ্রু কুঁচকে আসে। রৌদ্র যথেষ্ট বুদ্ধিমান, তার মস্তিষ্ক ধরে ফেলে সব। আর ইয়ানা যা শুরু করেছে তা কেউ তা যে কেউ অন্য কিছু মনে করবে। কি হয়েছে আঙ্কেল, উনি কে? কি হয়েছে বুঝতে পারছো না? না কি বুঝেও নাটক করছো? মানে মানে পরে করো, নষ্টামি করে বেড়াও আবার নাটক মারাও। চুপচাপ বিয়ে করে নাও। মেয়েটাকে কোথা থেকে তুলে এনে এমন করেছো? রৌদ্র বুঝতে চায়, একবার ফোনটাও চায়। রৌদ্র বোঝাতে চায়, একবার ফোনটাও চায়, কিন্তু লোকটা মানতে নারাজ। শেষমেশ বিয়েটা হয়েই যায়। আসলে এই লেখিকা আপু অনেকদিন পর পর গল্প দেয়, এই জন্য আমারও লেট হয়। আর পর্বগুলো একদম ছোট। আমি বুঝি না ভাই, আমি যে এই উপন্যাসগুলা পড়ি সবগুলো কি কট ম্যারেজ? হায় রে, আমারই কপাল খারাপ। এদের আর দোষ দেব না।